আজকের আলোচনায় আমরা এমন একজনকে পেয়েছি, তিনি শুধু জনপ্রিয় মডেল নন, সাম্প্রতিক সময়ে সাহসী নাগরিক হিসেবেও আলোচনায় এসেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাচ্ছেন, প্রশ্ন তুলছেন বাংলাদেশের রাজনীতির, মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে। আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত আছেন জনপ্রিয় মডেল মারিয়া কিসওয়াট্টা। মারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ দাদা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে এই সমসাময়িক সময়ের যে অবস্থাটা চলে যাচ্ছে, এই পরিস্থিতি, আমরা যে টার্মোইলস এর মধ্যে দিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আপনি একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন আমাকে কথা বলার এবং আমার মত প্রকাশ করার একটা সুযোগ করে দিয়েছেন। কারণ আজকাল মত প্রকাশ করাটাই হয়ে গেছে সবচেয়ে বড় অপরাধ, এরকম একটা বিষয়। তো সেই জায়গায় আপনি আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। আমরা একটু 15ই আগস্ট থেকে শুরু করতে চাই যে 15ই আগস্ট পালন করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আপনি কালো বেলুন উড়িয়ে কালো পোশাক পরে দিনটি পালন করেছেন। এরপর আপনার বাসায় পুলিশ গিয়েছিল। আসলে সেদিন কি হয়েছিল যদি ছোট করে বলেন, আর কেন আপনি অন্তর্বর্তী সরকারের নির্দেশ মানছেন না? তাহলে কি রাষ্ট্রবিরোধী কাজ করার সাহস দেখাচ্ছেন আপনি? এই বিষয়ে আপনি কি বলবেন? রাষ্ট্রবিরোধী কাজ, আচ্ছা এখান থেকেই আসি দাদা। আহ ইফ ইউ ডিফাইন হোয়াট ইজ রাষ্ট্রবিরোধী কাজ, সেটা আমার জন্য একটু ইজি হবে বিষয়টা, যে রাষ্ট্রবিরোধী কাজ আসলে কি, কোনটাকে বলে, কি মানে কোনটা হয় রাষ্ট্রবিরোধী কাজ, কোনটা হয় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করা, তাই না? রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ মানে কি, রাষ্ট্রকে ক্ষতিকারক, মানে ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ধরনের কাজ করা, সেটা রাষ্ট্রবিরোধী হতে পারে। কিন্তু শোক দিবসে আমি শোক পালন করব, আমি আমার শ্রদ্ধা নিবেদন করব, সেটা কি করে রাষ্ট্রবিরোধী কাজ হয়? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর রাষ্ট্রবিরোধী কাজে যদি হয়ে থাকে, তাহলে গত ৫৪ মানে ৫০ বছর ধরে, ৫৪ বছর তো স্বাধীনতা, ৫৪ বছর হয়েছে, ৫০ বছর ধরে এই দিবসটা পালন হয়ে এসেছে। ৫০ বছরে কখনো এটা রাষ্ট্রবিরোধী দিবস পালন হয়নি, এটা কখনো রাষ্ট্রবিরোধী কাজ হয়নি। ৫০ বছর পর কেন আমি আমার নিজের ৩৯তম বছর পেরিয়ে তারপরে ৪০তম বছরে এসে কিসের জন্য আমাকে এটা জানতে হবে যে এটা রাষ্ট্রবিরোধী কাজ? এটাই তো আমার বোধগম্য হয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শোক প্রকাশ করা, এখানে যদি রাষ্ট্র থেকে কোনো বাধা দিয়ে থাকে, সেটার বাধা দিয়েছে ৩২ নম্বরে যাওয়ার। সেখানে দেখেছি আমরা। সেটাও আমার কাছে কোনোভাবে বোধগম্য হয় না। তারপর যখন সেখানে বাধা দিয়েছে, সেখানে আমি ডিসাইড করেছি যে আমি যাব না। ফাইন, আমি যাব না। ওখানে যাইনি আমি ৩২ নম্বরে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমার জায়গা থেকে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে চাই, আমি যদি শোক প্রকাশ করতে চাই, সেটা কি করে আমাকে রাষ্ট্র বাধা দিতে পারে? মানে কোন আইনে সেই রাষ্ট্র আমাকে বাধা দিতে পারে? আমি এটাই বুঝে পাই না। I know my rights. I do, as a citizen of the country, I do know my rights. আমার রাইটস তো আমি জানি। সেই রাইটস অনুযায়ী তো কোনোভাবে করে আমাকে কেউ আমার শোক প্রকাশ করার জন্য, কারো প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ব্যক্তিগতভাবে যদি করে থাকে, সেখানে কারো বাধা দেওয়ার কোনো অধিকার, কোনো ক্ষমতা থাকার কথা না। সেটা রাষ্ট্রেরও কোনো অধিকার নেই। মানে as far as I know, এরকম কোনো আইন নেই যে রাষ্ট্র আমাকে বাধা দিতে পারবে আমার ব্যক্তিগত শোক প্রকাশের জন্য, আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনের জন্য। তো সেই জায়গা থেকে আমার বাসায় যে পুলিশ এসেছিল, সে পরের দিন ১৬ তারিখে রাতে 11:30টার সময় আমার বাসায় পুলিশ এসেছিল। সেটা আসলে রাষ্ট্র থেকে যে কোনো আমার আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে সেটা বলবো না, সেটা বললে মিথ্যা বলা হবে। তবে সেটা একদমই ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই আমার প্রতিবেশী একজনই করেছে। একজন বলবো না, এখান থেকে কিছু লোক জড়িত আছে এবং যারা কিনা বিএনপির দলের সদস্য, তারা সেই দল করেন এবং তাদের মধ্যে থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে তারা এই কাজটা করেছেন আমাকে টেরিফাই করার জন্য, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বাসায় পুলিশ পাঠানো হয়েছে এভাবে। কারণ তাদের পুলিশের কাছে কোনো মানে আইনের কাছে তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মানে অথেন্টিক কোনো কেস ফাইল নেই আমার এগেনস্টে, তো কোনো ওয়ারেন্ট হচ্ছে না। সো সেভাবে করে পুলিশ এসে আমাকে কোনোভাবে নিয়ে যাবে, এটা পুরোপুরি একটা বেআইনি কাজ ছিল। তো এটা ষড়যন্ত্র করে আমার সাথে করা হয়েছে এবং আমি এটার তীব্র নিন্দা জানাই। বিকজ একটা মানুষ, একজন নাগরিক, সে যদি নিজের মতো করে নিজে
শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতার প্রতি, সে ব্যক্তিগত কাজ সে ব্যক্তিগতভাবে করে থাকে, সেই ব্যক্তিকে পুলিশ পাঠিয়ে তার বাসায় হেনস্থা করার চেষ্টা, তাকে ভয় দেখানোর চেষ্টা, এর থেকে মানে নিম্ন স্তরের কাজ কি হতে পারে? মানে আমি বুঝি না যে রাজনীতি হতে পারে, রাজনীতির জায়গায় থাকবে। কিন্তু একটা সাধারণ মানুষ কিসের জন্য সেই রাজনীতির প্রকোপে পড়বে? একটা সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে তার নিজস্ব প্রকাশের, তার নিজের শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কেন সে রাজনৈতিক চালের রাজনৈতিক গেমের প্রকোপের মধ্যে কেন তাকে পড়তে হবে? তো এটা তীব্র নিন্দা আমি জানাই। এর ফার্দার যদি আমার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে, অলরেডি আমি আমাদের ভাটিকান এম্বাসিতে, আমাদের খ্রিস্টান সোসাইটি যে এম্বাসি আছে, আমি জানিয়ে রেখেছি। আর এবং ইন দ্য ফিউচার এটা ইন্টারন্যাশনালি আমি সবাইকে আমি জানিয়ে রেখেছি যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং ঘটেছে। তো ইন দ্য ফিউচার যদি এই ধরনের কোনো রকমের আরো কোনো অ্যাটেম্প্ট নেয় আমার এগেইনস্টে, তো ডেফিনেটলি এটা আরো শক্তভাবে আমি এটাকে প্রোটেস্ট করব, বিকজ আমি আমার জানা মতে আমি আমার রাইটস অনুযায়ী কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। তো কারো কোনো রাইটস নেই আমাকে এরকম ভাবে কোনো আইনি ঝামেলায় ফাঁসানোর চেষ্টা করবে কিংবা আইনি ঝামেলায় ফেলবে। সেটা কমপ্লিটলি একদম ইলিগাল, বেআইনি কাজ, এবং আমি তাকে তীব্র নিন্দা জানাই এবং আপনার জি, আপনার বক্তব্য একদম পরিষ্কার। কিন্তু এখন আপনি কি নিরাপদে আছেন? এখন ঠিক আছেন? এখন এখন সিচুয়েশনটা ঠিক আছে মোটামুটি, বলতে যে আমি আমার নিজের বাসায় আছি, আমি আমার নিজের বাসস্থানেই আছি, এবং আমি ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি মনে করি যে আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো অন্যায় নেই। আই এম আ ল অ্যাবাইডিং সিটিজেন অফ দ্য কান্ট্রি, অ্যান্ড আই হ্যাভ নেভার ডান এনি সাচ থিং ইন মাই লাইফ এভার to be fall in such kind of a problem. কোনো আইনি ঝামেলায় পড়বার মতো কোনো ধরনের কোনো কিছুতে, কোনো কার্যক্রমে, কোনো ব্যক্তির সাথে আমি কখনো কোনো সময় জড়িত ছিলাম না, এখনো জড়িত নেই। তো আমার ভয় পাবার কোনো কারণ নেই। একদম ক্লিয়ার। আপনি যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ইস্যুতে একদম আপনার সুস্পষ্ট বক্তব্য একদম পরিষ্কার করেছেন। আশা করি দর্শকও সেটা বুঝতে পেরেছে। আমরা যদি সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় যে আপনার সামনে তুলে আনি যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কিংবা মুক্তিযোদ্ধার পক্ষে দাঁড়ানো এখন তো অনেক বড় অপরাধের মধ্যে দেখা হচ্ছে। মনে হচ্ছে যেন আমি ৭১ দেখিনি, কিন্তু হয়তোবা সেটাই আমার অন্যায় ছিল যে আমি ৭১ কেন দেখিনি, আমাকে সেই ৭১ দেখানোর জন্য এই ৭১ এর পুনরাবৃত্তি হয়তোবা হচ্ছে। আমার কাছে এটা ৭১ এর পুনরাবৃত্তি বলে মনে হয়, যেটা আমি আমার মতো বয়সের যারা আছেন, যারা দেখতে পারেননি, তারা যাতে আবার এক্সপেরিয়েন্স করতে পারি এই বিষয়টাকে। ৭১ যা ঘটেছিল, কি ঘটেছিল, ৭১ পাক হানাদার বাহিনীরা আমাদের সাথে কি, কি করেছিল, সেইটাই আমরা আবারও পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সেখানেই আমরা মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে করে অপমানিত হতে দেখছি, এইভাবে করে তাদেরকে অসম্মান করা হচ্ছে। আর যে অকথ্য ভাষায়, যে চবর্গীয় ভাষাগুলো ব্যবহার করে স্লোগান দিয়ে বাসার সামনে, এবং সেই স্লোগান কার মুখ দিয়ে শুনছিলাম আমরা? ম্যাক্সিমাম কিন্তু একটা মেয়ে, একটা নারীর মুখ দিয়ে শুনছিলাম আমরা। মানে এই বিষয়টা সবকিছু মিলিয়ে কোন কোন ব্যাপারটা আসলে বলবো আমরা? প্রত্যেকটা জিনিসই দেখেন এত ডিপ্রেসিং হয়ে গেছে। গত একটা বছর ধরে আমরা যে ভাষার অপব্যবহার দেখে এসেছি, আমরা যে আদব কায়দা, শিষ্টাচার, মানুষের ভদ্রতা, সম্মান, এই বিষয়টা যে এটা যে লুপ্ত হয়েছে, বিলুপ্ত হতে যাচ্ছে, সেটা গত ১ বছরে চাক্ষুষ দেখে আসছি। এবং এই ভাষার ব্যবহারটা যে অপব্যবহার হতে, হতে একটা পর্যায়ে চলে গেছে যেটা সহ্যের বাহিরে, সেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এবং নারীরা, যে নারী আহ, যাকে সবসময় বলা হয় যে কোমলতার প্রতীক, সেই নারীর মুখ থেকে এ ধরনের শব্দ চয়ন, সেটা আবার পাবলিকলি রাস্তার উপরে একজন মুক্তিযোদ্ধার বাড়ির সামনে একজন মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে। তো আমি এটাকে ৭১ বলবো, যে ৭১ আরো হয়তো বা এক্সট্রিম, ৭১-এর যে আস্ফলনটা ছিল তার থেকে হয়তো বা ডাবল ব্যাপার আমি প্রসারে বলবো, আমি যে ডাবল এফেক্ট, যেটা ডাবল এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে এই ধরনের আচরণ মনে হয় ৭১-এ দেখিনি, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে গতকালকে আবার প্রেস ক্লাবে সামনে, সেখানে মঞ্চ ৭১ নামে একটা গোল টেবিল, একটা সমাবেশ তারা নিজেরা মুক্তিযোদ্ধারা মিলে আয়োজন করেছিল। মুক্তিযুদ্ধ আদর্শের যারা ধারণ করে তারা মিলে এটা আয়োজন করেছিলেন এবং তারা ওখানে উপস্থিত ছিলেন।
তো এই দেশে কি মত প্রকাশ করা কিংবা এই দেশে কি সমাবেশ করা, এই দেশে কি নিজের মতো করে মিটিং করা, নিজের মতো করে আলোচনা সভা, এগুলো করা কি অন্যায়? এগুলো করা যাবে না? এগুলো কেন করা যাবে না? এগুলো করা যাবে না। আসলে কথা হচ্ছে কি, মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কিছু হলে পরে সেখানেই বাধা আসছে। এবং আমরা গতকালকে কিন্তু এটা দেখেছি যে প্রেস ক্লাবে যে ৭১ মঞ্চ, ৭১-এর উপরে যে হামলাটা হয়েছিল সেখানে কিন্তু জামাত শিবিরের হাত ছিল এবং জামাত শিবিরের কর্মী কিন্তু ওখানে ছিলেন উপস্থিত। আমরা যাকে ভিডিওতে দেখেছি, ভিডিও ফুটেজে, এবং তার আগেও কিন্তু সেই ব্যক্তিকে আমরা বিভিন্ন জায়গায় জামাত শিবিরের কর্মীদের সাথে বিভিন্ন রকমের কর্মসংস্থানে তাদের এবং সমাবেশের মধ্যে তাকে উপস্থিত থাকতে দেখেছি আমরা ওই সময়। এবং সেই ব্যক্তি, তিনি কিন্তু আবার তাকে দেখেছি আমরা যে মঞ্চ ৭১-এ যে এরকম মুক্তিযোদ্ধাদের উপরে এরকম মব সৃষ্টি করেন এবং একজন মুক্তিযোদ্ধা এবং একজন এক্স মিনিস্টার তাকে এরকম ভাবে মারধর করে, এভাবে করে অপদস্থ করে, তাকে এরকম ভাবে গালাগাল করে। তো এই সব জিনিসগুলোই আসলে ব্যাপারটা পুরোপুরি সবকিছুই আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান পন্থী তো না, এটা পাকিস্তানকে প্রতিষ্ঠিত করারই একটা প্রচেষ্টা, যেন জোরদার প্রচেষ্টা চলছে। কারণ তাদের সবকিছুতেই প্রবলেম হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে প্রবলেম। তারা কোনো কিছুতেই ৭১-কে মানুষের মন থেকে মুছে দিতে পারছে না বলে যত রকমের কুৎসা আছে ৭১ জনিত, তারা সব রকমের এই কুৎসা রটানোর চেষ্টা করছে। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে শুরু হয়েছে। সেই জাতির পিতা থেকে শুরু করে এখন ৭১-ই হয়নি, ৭১ মুক্তিযুদ্ধই আমাদের হয়নি, এটা একটা ভারতের ষড়যন্ত্র, এসব বলে একটা নতুন ইতিহাসের ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে মানুষের মধ্যে। যারা ইয়াং জেনারেশন আছে, যারা কিনা ৭১-কে আসলে ওইভাবে করে জানতে সুযোগ পায়নি, তাদেরকে ওরকম ভাবে আমরা যেরকম ভাবে বেড়ে উঠেছি ৭১-কে জেনে বুঝে শিখে, মায়ের মুখে, বাবার মুখে, নানা দাদির মুখে, সেরকম ভাবে এই জেনারেশনটা তো পায়নি। সেই না পাওয়ার ওই যে ল্যাকিংস এর জায়গাটা, সেই ল্যাকিংস এর জায়গাটা এরকম ইল থটস অ্যান্ড অল দি ইল ইনফরমেশন, রং ইনফরমেশন এমফাসাইজ করে করে নিজেরা যে একটা নিজেদের ইতিহাস বানিয়ে নতুন জেনারেশনকে এভাবে করে তারা মিসলিড করছে। কেন করছে? কারণ একটাই, মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোনো কিছু মুছে ফেলার জন্য। কেন? কারণ তারা ৭১-টাই মানতে চায় না। কারণ তারা এখনো তো মানতে তার চায় এটা পূর্ব পাকিস্তান। তার মানে কি, ধরেন ৫ই আগস্ট, গত বছরের ৫ই আগস্ট যে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই যখন দেখলাম আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হলো, সেটাই তো আসলে এই চেতনারই অংশ ছিল কিনা, তার ধারাবাহিকতা এখনো চলমান। আপনি কি সে কথাই বলতে চাইছেন? অবশ্যই, অবশ্যই। আসলে এটার ৫ই অগাস্টে এটা আমরা একটা রূপ দেখতে পেয়েছি যে মুক্তিযুদ্ধকে এবং ৭১-কে মুছে ফেলার যে ৭১-এর পরাজিত শক্তির যে চেতনা, সেটা নিয়ে তারা যে কাজ করছে, সেটা ৫ই অগাস্টে আমরা একটা আ মানে কি বলে, এটা একটা বাহিরে যে বহিঃপ্রকাশ হয়, সেই বহিঃপ্রকাশটা দেখেছি। কিন্তু এটার ইন্ডিকেশন জুলাই থেকে, আপনি যদি খেয়াল করে থাকেন, জুলাই থেকে কিন্তু এটার ইন্ডিকেশন বারবার করে আসছিল। ভারত বিদ্বেষিতা, ভারতকে নিয়ে টেনে আনা প্রত্যেকটা বিষয়ে, যেটা কোটা আন্দোলন ছিল, সেটা কোটা আন্দোলনের থেকে টেনে কিসের জন্য ভারত বিদ্বেষী হয়ে যায়, ভারতের প্রোডাক্ট এবং ভারতকে বর্জন করা, এই বিষয়টা চলে আসে। নারায়ণ তাকবীর বলে করে যে স্লোগানটা দেয়া হয় এবং প্ল্যাকার্ড বানানো হয়, সেই প্ল্যাকার্ড দেয়া হয়, সেটাও একটা। এবং আরো কিছু কিছু ছোট ছোট এরকম কিন্তু অনেক বিষয় আছে যেটা উল্লেখযোগ্য বলে মনে হয় যে তারা কিন্তু বারবার করে এটাকে খুব এমফাসাইজ করার চেষ্টা করছিল। তো সেই বিষয়গুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছিল যে এটা আসলে এর পেছনে, এই যে পুরো আন্দোলনটা, এটার পেছনে আসলে একটা ৭১-এর পরাজিত শক্তির একটা হাত আছে। সেটা হতে, হতে মানুষ আসলে এটা অত বুঝতে পারেনি। আমরাও অতটা ভালো মতো বুঝে উঠতে পারিনি। আমরাও কিছু, কিছু খেয়াল করেছি, কিছু ব্যক্তি খেয়াল করেছি, কিছু ব্যক্তি খেয়াল করতে পারেনি। তো অতটা বুঝে উঠতে পারেনি। কিন্তু ৫ই অগাস্টে সেটা পুরোটা বহিঃপ্রকাশ, সেটা মানুষ দেখতে পেয়েছে। এবং ৫ই অগাস্ট ডেফিনিটলি ওটা শুরু ছিল এবং সেই শুরুটা ডেমনস্ট্রেশনটাই এটাই দেয়া হয়েছিল যাতে মানুষের রিঅ্যাকশন কি হয় সেটা যাতে দেখতে পারে।
তো যখন ৫ই আগস্টে এই ঘটনাটা ঘটানো হয় মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ সব ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য উপরে পেশাব করে দেয়া, তার ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া, এই সবগুলো ঘটনা আসলে এই ঘটনার যে প্রতিবাদ সাথে সাথে বাঙালি মানে জনতারা জানানো শুরু করলো, সবাই কেন প্রতিবাদে একটা কিন্তু ঘনঘটা করে দিল পুরো মানে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু একটা প্রতিবাদে ঘনঘটা হয়ে গেল যে এটা তো আমরা চাইনি। তো ওখান থেকে তারা একটু পজড আউট হয়েছে। আমার কাছে মনে হয় যে তারা প্রথম ডেমনস্ট্রেশন যেটা দেখাতে চেয়েছিল, সেই ডেমনস্ট্রেশন দিয়ে যে রিয়াকশনটা তারা আশা করেছিল জনগণের কাছ থেকে, সেই আশা অনুরূপ রিয়াকশনটা জনগণের কাছে পায়নি। তারা তাই ওই মুহূর্তে একটু পজ দিয়েছে ঠিকই, কিন্তু প্রতিনিয়ত তারা কোনো না কোনো ভাবে কিন্তু ওইটা ইনস্টিগেট করে যাচ্ছে, বারবার করে কিন্তু তারা কোনো না কোনো ইস্যুতে সেই একাত্তর বিরোধী ন্যারেটিভটা, ওই যে নিজেদের বানানো ইতিহাসটা, সেটাই কিন্তু জনগণের মাঝখানে বারবার করে স্থাপন করার চেষ্টা করছে, এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্রমূলক কথা আছে কিংবা প্ররোচনা আছে, সেই প্ররোচনাগুলোকে জারি রেখেছে, এবং যখনই সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের চিহ্নের উপরে আঘাত হেনেছে, এবং এখনো আঘাত হানছে। সেটা গতকাল আমরা পরিষ্কারভাবে দেখলাম। কারণ এটার কোনো মানে হয় না একটা শান্তিপূর্ণ সভা যেখানে করতে বসেছিলেন একাত্তরের চেতনা নিয়ে, যেটা জানি যে আমাদের বাংলাদেশের শুরু একাত্তর দিয়ে, একাত্তর যদি না হতো তবে এই দেশ হতো না, এটা বাংলাদেশ হতো না, তাও এই রাষ্ট্র পেতাম না আমরা। তো সেই একাত্তরকে নিয়ে যদি সেই একাত্তরকে উজ্জীবিত রাখার জন্য কোনো সভা নিজেরা কেউ করতে চায়, সেখানে মব সৃষ্টি করা, এবং ওই মব সৃষ্টি করার পরে সেখান থেকে অ্যারেস্টেড কারা হচ্ছে, যারা আক্রমণ হয়েছে, যারা ভিকটিম, যাদের উপরে আক্রমণ হয়েছে, তারা অ্যারেস্টেড হলো এবং তাদেরকে আখ্যায়িত করা হলো সন্ত্রাস বলে। চিন্তা করেন, মুক্তিযোদ্ধা যারা কিনা এই দেশের জন্য রক্ত দিয়েছিল, যারা কিনা এই দেশের জন্য জীবন ঝুঁকি রেখে, তারা কোনো কথা চিন্তা না করে ৯টা মাস তারা বাড়ি ঘর ছেড়ে তারা যুদ্ধ করেছে এই দেশকে স্বাধীন করার জন্য, সেই মুক্তিযোদ্ধাদেরকে আজকে এই বয়সে, শেষ বয়সে এসে তাদেরকে সন্ত্রাসের আখ্যা দেয়া হচ্ছে, সেই সন্ত্রাসের আখ্যা পেতে হলো এবং তাদেরকে জেলে যেতে হলো। আমি এটা একাত্তর বলবো না তো কি বলবো। একদম তাই। আপনার প্রতিটা বিশ্লেষণ এবং অত্যন্ত আমি ক্ষুরধার। জি, আমি বলবো জি। যে অন্তর্বর্তী সরকারের এই এই ব্যাপারটা আমি কিভাবে করে দেখছি, এই ব্যাপারটা আমি এভাবেই দেখছি যে তারা দে আর জাস্ট প্লেইং দ্য রোল অফ ইস্ট পাকিস্তান, জেনারেল ইয়াহিয়া। আই না, সি আপনি তো ডক্টর ইউনূস as a general ইয়াহিয়া। খুব কড়া সমালোচনা করছেন আপনি। আপনি তো ভারত প্রসঙ্গ তুললেন, যে কারণ আপনি যে ভারতের কথা বললেন, আপনাকে তো সবাই ভারতীয় দালাল বলবে। কারণ আপনি জানেন যে বলছে ৫ই অবশ্যই অনেক। আগস্টের পর, জি, ৫ই আগস্টের পর আমরা দেখেছি যে একটি ধর্মীয় সংখ্যালঘু যারা তারা বিভিন্ন জায়গা থেকে সাইড করে দেওয়া হচ্ছে। আপনি যদি প্রশাসনিক কথা জানেন, যে বাংলাদেশে প্রশাসনে এই মুহূর্তে কোনো ধর্মীয় সংখ্যালঘু কোনো সচিব নেই, বড় বড় পদে কেউ নেই। ঠিক একইভাবে সব ক্ষেত্রেই সরিয়ে দেওয়া হচ্ছে। আহ আপনি কি এই ধর্মীয় সংখ্যালঘুদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের কি ফিল কি এখন অনুভব করছেন, না কি ধরনের এই এখন যে কথাগুলো বলা হচ্ছে এগুলো শুধুই শুধুই প্রোপাগান্ডা? দেখেন, প্রোপাগান্ডা যদি হয়ে থাকে তাহলে যে আমাদের বাড়ির আশেপাশের, আমাদের এলাকার, আমাদের পরিচিত জনদের, আত্মীয় স্বজনদের এলাকায় যা যা ঘটে যাচ্ছে সেগুলো আমরা নিউজে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মাধ্যমে আমরা জানতে পারছি যে বিষয়গুলো, সেগুলো কি আমরা বলবো যে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে? আমার কানে এসে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, মানে কিসের জন্য, তাদের কি লাভ হচ্ছে, মানে কি কি বেনিফিটটা তারা পাচ্ছে আমার কানে এসে প্রপাগান্ডা ছড়ানো? তারা তো কোনো প্রপাগান্ডা ছড়ানোর কোনো রিজন নাই। আর আমি এই কথাগুলো তো মানুষের মুখ থেকে না, আমি আমার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মুখ থেকে শুনে এসেছি, এবং মানুষও বলছে দেখছি, মানুষের কাছে অনেক এভিডেন্স আমি দেখছি, যেগুলো এত এভিডেন্স থাকার সত্ত্বেও যদি আমি এটাকে প্রপাগান্ডা মনে করি, তাহলে আমি একটা অন্ধূর্ত, তাই না? আর আরো একটা দিক যেটা আমি নিজেই দেখেছি, যে কিছু মানুষ যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে প্রেশার এসেছে, অত্যাচার এসেছে, এবং তারা নিজেদের বাড়ি ছেড়ে থেকেছে, তারা আমার নিজের পরিচিত, সেরকম ব্যক্তিদেরকে আমি চিনি। তা আমি কিভাবে করে বলবো যে এটা আসলে প্রপাগান্ডা? তারা তো টর্চার্ড হয়েছে, তারা আমাকে বলেছে। এবং আমার কথা যদি আমি নিজে বলি, আই মাইসেলফ ইজ আই এম আ মাইনর, আই এম আ খ্রিস্টান মাইনরিটি অফ বাংলাদেশ। তো আমি একজন মাইনরিটি হওয়ার কারণে আর খ্রিস্টান হওয়ার কারণে আমাকে যে পরিমাণে জুলাই থেকে শুরু করে এ পর্যন্ত আমাকে যে পরিমাণে থ্রেট করা হয়েছে, আমাকে যতগুলো
হুমকি দেওয়া হয়েছে, আমাকে যেভাবে করে ইহুদি ইহুদি বলে আখ্যায়িত করা হয়েছে, আমি তো বলবো যে আমি সারা জীবনে মনে হয় কখনো কোনো মানুষের কাছ থেকে এরকম নিজেকে ইহুদি বলে আখ্যায়িত হতে শুনিনি। কারণ আমি একজন খ্রিস্টান, আই এম আ ক্রাইস্ট ফলোয়ার। বিং আ খ্রিস্টান ডাজন্ট মেক মি ইহুদি। ইহুদি ইজ আ ডিফারেন্ট থিং। ইহুদি ইজ আ জু। জুদের কি ইহুদি বলা হয়? আমি তো জু না। কিন্তু আমাকে ইহুদি বলা হয়েছে শুধুমাত্র কারণ আমি একজন খ্রিস্টান। আমি একজন সংখ্যালঘু বলে। এবং শুধু তাই নয়, আমাকে ইহুদি বলে বলা হয়েছে যে, "ইহুদি, তোর মরণ খুব জলদি আছে, তুই রেডি হ।" এবং আরো কিছু, কিছু আ কমেন্টের মধ্যে ইনবক্সে তো লিখেছে এবং কমেন্টের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে যে, "ইহুদির বাচ্চা, তোরে ধরে গ্যাং রেপ করব এবং গ্যাং রেপ করব এবং তোর লাশ ঝুলায় রাখবো গাছে।" এই ধরনের কথা লিখে আমাকে পাবলিকলি কমেন্ট করা হয়েছে। জাস্ট বিকজ আই এম আ মাইনরিটি, ক্রিশ্চিয়ান মাইনরিটি। এর জন্য আমাকে ইহুদি বলা হচ্ছে এবং ইহুদি বলে এটা বলা হচ্ছে। এবং কেউ বলেছে যে, "ইহুদির বাচ্চা তোরে গলা জবাই দিব, জামাত খালি ক্ষমতায় আসুক।" এই যে এই কমেন্ট গুলো, এগুলো তো আমি পেয়ে আসছি। তো আমি কিভাবে করে বলবো যে মাইনরিটির উপরে যেগুলো অত্যাচার হচ্ছে সেটা প্রপাগান্ডা? তারা তো আমাকেই এগুলো লিখছে। আমাকেই সরাসরি এগুলো লিখছে। আমাকে মেরে ফেলবে, জবাই করবে, আমাকে গ্যাং রেপ করবে, আমার লাশ ঝুলিয়ে রাখবে এবং এর থেকেও অকথ্য ভাষায় দাদা যেটা আমি এখন আপনাকে বলতে পারছি না। মানে আমার মুখে বাধে এই জি, কথাগুলো জি। বলতে। না মারিয়া, আপনি আপনি ঠিকই বলেছেন, কারণ এই যদি যতই সরকারের পক্ষ থেকে এই সংখ্যালঘুর ইস্যু নিয়ে অস্বীকার করা হোক না কেন, কিছু কিছু ঘটনা তো বলেছে যে অল্প কিছু ঘটনা ঘটেছে এবং প্রথম দিকে এই ঘটনাগুলোকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু রংপুরের এবং লালমনিরহাটের ঘটনাগুলো সেটি আসলে পরিষ্কার করে দিয়েছে। আমাদেরও সুযোগ হয়েছে এই এই সময়ে ধর্ষণের শিকার সংখ্যালঘু নারীদের সাথে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল, তারাও এই ধরনের কথা বলেছে, কিন্তু সবাই তো আসলে এভাবে বলতে পারে না এবং সব বলাই সব গণমাধ্যমে আসে না। তো সে কারণে হয়তো বা এই পুরো চিত্র এখন দেখা যাচ্ছে না। আপনি আজকে যে আপনার অভিজ্ঞতার কথা বক্তব্য দিলেন, আশা করি যে দর্শকরা দেখলেন এবং যারা এই ধরনের হুমকির মুখে পড়েছে তারাও সাহস পাবে। আহ, আমরা এই এই সংখ্যালঘু ইস্যুটার বাইরে যদি একটু বলি যে এইসব ঘটনা নিয়ে তো আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা চলছে। এখানকার মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশ। একজন সাংস্কৃতিক কর্মী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনি কি বার্তা দিতে চান আন্তর্জাতিক সম্প্রদায়কে? আম আমি এটাই বলতে চাই যে তারা সবাই এটা নিয়ে aware, everybody is aware of it, what's happening, what's going on in Bangladesh and how we are living and what kind of a pressure we are going through. So knowing about it and acknowledging about this situation, I would request the people from the world to take an action, to speak about it, to do something so that we get rid of this situation very soon. কারণ আমরা এরকম পরিস্থিতিতে কতদিন কাটাতে পারবো? আমরা এরকম ভাবে আতঙ্কে কিভাবে করে চলবো? কিভাবে করে আমাদের জীবন যাপন করবো? কিভাবে করে আমাদের নিজেদের জীবনকে আমরা উন্নত করবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো? প্রতিনিয়ত যদি আমাদের বেঁচে থাকার এবং সুস্থ থাকার এবং সুরক্ষিত থাকার ব্যাটলটা যদি এভরি সিঙ্গল ডে লড়তে হয়, তবে একটা দেশ, একটা জাতি কখনোই প্রগ্রেস করতে পারবে না। এবং এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিটি মুহূর্তে মানুষের সাথে। প্রত্যেকটা সেকেন্ডে, সেকেন্ডে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই বিষয়টা নিয়ে সবাই যেন সোচ্চার হয়ে বাংলাদেশের পক্ষে, যেন বাংলাদেশের জন্য কথা বলে এবং যারা, যারা ওয়ার্ল্ড লিডার্সরা আছে, I would like to request them to pay attention to this matter because this matter is going out of hand and soon this is going to get worse, even worse. তো একটা দেশ ধ্বংস হয়ে যাবার আগে, before it's too late, please do something about this country. Help us to gain our country back to the old shape it was. আমি এটাই সবার কাছে রিকোয়েস্ট করব। ঠিক। অনেকক্ষণ সময় দিলেন, আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাইবো, কারণ একটু যদি মুক্তিযুদ্ধ নিয়েই আলোচনা করে শেষ করতে চাই। একটা শেষ প্রশ্ন যে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে, বঙ্গবন্ধুর উপর আঘাত এসেছে, আপনি আপনি আপনার হৃদয়ের কথা বলেছেন। আমরা দেখেছি যে আপনি এই যে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আপনি আবেগপ্রবণ হয়েছিলেন। এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে একজন ব্যক্তি মারিয়া, একজন শিল্পী মারিয়া, একজন বাংলাদেশের মানুষ মারিয়া, একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মারিয়া, এই প্রেক্ষাপটে আপনি তরুণ প্রজন্মকে আসলে কি ধরনের বার্তা দিবেন, তাদেরকে কি উপদেশ দিবেন, তাদের কি করণীয় উচিত বলবেন আপনার পক্ষ থেকে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে?
তরুণ প্রজন্মকে আমি আসলে কি বলবো দাদা? ইট ইস মানে whenever I think about the young generation, it makes me feel really depressed. আম আমি খুব হতাশ হয়ে যাই এবং আমার যদি আমি বলতে হয় যে আমি কি বলতে চাই তাদের উদ্দেশ্যে, আমার বলতে ভয় লাগে। ভয় লাগে কারণটা হচ্ছে যে এখনকার তরুণ প্রজন্ম কোনো কিছু শুনতে নারাজ। তারা তাদের মতের বিরুদ্ধে কিংবা তারা যেটা বুঝতে পারছে না, তাদের বোধগম্য যেটা হচ্ছে না, সেটা যদি না শুনতে পায়, তবে অন্য কোনো কিছু শুনতে তারা চায় না এবং সেই সময় তারা প্রতিবাদ এবং প্রতিরোধটা এমনভাবে গড়ে তোলে যেন আ মানে কোনো একটা বড় ইস্যু হয়ে গিয়েছে। তো ভয় লাগে যে তাদের আচরণটা খুব রূঢ় হয়ে গেছে। আ যারা এত বেশি জানে তাদেরকে আমি কি জানাবো? আমার কোনো ক্ষমতা তো নেই যে আমি এত বিজ্ঞ ব্যক্তিদেরকে কিছু বোঝাতে পারবো, জানাতে পারবো। তবে একটা কথাই বলে যেতে চাই যে আ যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা ৭১ কে জানার সুযোগ পায়নি, আমি তাদেরকে রি জি রিকোয়েস্ট করব যে আপনারা আসলে মুক্তিযুদ্ধের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, এরকম ব্যক্তিদের কাছে তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনুন। আপনি একজন রিক্শাওয়ালার কাছ থেকেও গেলে পরে কিন্তু একজন বয়স্ক অনেক আ বুজুর্গ একজন রিক্শাওয়ালার কাছেও যদি যান, তার কাছ থেকেও জানতে পারবেন। যেকোনো দারোয়ানের কাছেও যদি যান, একজন অনেক বয়স্ক বুজুর্গ দারোয়ানের কাছেও যদি যান, আপনি মুক্তিযুদ্ধের গল্প শুনতে পাবেন। আপনি ৭১ এর গল্প শুনতে পাবেন। তো আপনাদের না এই ধরনের ব্যক্তির কাছে যাওয়া উচিত যারা মাটির মানুষ, যারা মাটির সাথে জড়িত ছিল। তারা ৭১ এর গল্প জানে, তারা ৭১ এর ইতিহাস জানে। তাদের কাছ থেকে ইতিহাস জানার চেষ্টা করুন। নয় কি সেই YouTube এ থেকে বলা কিছু বিদেশ থেকে মানুষজন বসে YouTube করছে, YouTube এ শো করছে তাদের কাছ থেকে আপনারা ইতিহাস জানবেন। মাটির মানুষের কাছ থেকে মাটির ঘটনা জানবেন। মাটির ইতিহাসটা জানবেন মাটির মানুষের কাছ থেকে। তাহলেই আপনারা সত্যটা জানতে পারবেন। এর চাইতে বেশি আমি কিছু বলতে চাই না তাদের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ মারিয়া। আমাদের সময় দিয়ে এবং আপনার বিশ্লেষণের মাধ্যমে আমরা শুনলাম। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আ আপনি তো বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে অনেক ভালো বললেন। আগামী দিনেও আমরা এই বিভিন্ন ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবো। নিশ্চয়ই আমাদের সময় দিবেন সেই প্রত্যাশা করব। আশা করি অবশ্যই আমার মানে ভালো লেগেছে আজকে এই বিষয়টাতে আপনার সাথে কথা বলতে পেরে। মনের কথাগুলো আমি জানাতে পেরেছি, একটা জায়গায় বলতে পেরেছি। এজন্য ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আগামীতেও আমি চেষ্টা করব আপনাদের কোনো শোতে কোনো আলোচনায় আবারও আমি জয়েন করতে চাইবো এবং দর্শকদের কাছে সবার কাছে আবেদন জানাবো যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন যে কি হয়ে যাচ্ছে আমাদের দেশে, আমাদের ইতিহাস, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এখন ঝুঁকিতে আছে, আমাদের ইতিহাস ঝুঁকিতে আছে, আমাদের পরিচয় ঝুঁকিতে আছে। আপনারা জাগ্রত হন। আপনারা যে যার মতো যারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেন তারা জাগ্রত হন আর ঘুমিয়ে থেকেন না। এবার গর্জে ওঠার সময়। ৭১ এর শক্তিতে আবারও গর্জে ওঠার সময় এসেছে। কারণ ৭১ শেষ হয়নি। আমি বলব সবাই ৭১ একদম। এর শক্তিতে আবারও গর্জে উঠুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, মারিয়া কিসকট্টা আজ শুধু একজন শিল্পী হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও তার মতামত দিয়েছেন। আমরা দেখলাম 15 আগস্ট মুক্তিযোদ্ধা গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান স্পষ্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি যেমন উদ্বিগ্ন, তেমনি সাহসিকতার সঙ্গে তা প্রকাশও করছেন। তার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কি ভাবছেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।